আসসালামু আলাইকুম। তোমরা যারা জয়েন করছো একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আর যারা রেগুলার ক্লাস করো তাদেরকে একটু মেনশন করো যাতে তাড়াতাড়ি জয়েন করতে পারে। আমরা এখনই আমাদের ক্লাস স্টার্ট করব। তো যারা জয়েন করছো তারা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, যারা জয়েন করছো একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আমরা আজকে জড়তার বাহক সংক্রান্ত উপপাদ্যও পড়বো, তার আগে আমি বিবৃতিটা এখানে লিখে নিই, এর মধ্যে তোমরা সবাই জয়েন করে নিই, এর মধ্যে আমি এটা লিখে নিই।
ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা শুরু করতে থাকি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের আজকের ক্লাসে এবং আগামী ক্লাসে, এই দুইটা ক্লাসে আমরা এরকম কৌণিক গতি নিয়ে আলোচনা করব। ওকে, এই কৌণিক গতি নিয়ে আলোচনার ক্ষেত্রে শুরুতে একটু খেয়াল করে দেখো, আমরা তোমাদেরকে প্রথমত গত ক্লাসে আমরা দুইটা জিনিস পড়াইছিলাম ভাইয়া, একটা হচ্ছে জড়তার ভ্রামক, একটা হচ্ছে জড়তার ভ্রামক, একটা হচ্ছে জড়তার ভ্রামক, আর একটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, আর একটা ছিল চক্রগতির ব্যাসার্ধ। তো আমরা বলছিলাম এভাবে, কোনো একটা বস্তু, ওই কোনো একটা বস্তুর যে কোনো একটা কণা যদি নিই, ওই কণার জন্য জড়তার ভ্রামক বের করতে হলে অবশ্যই তাকে আমার ঘূর্ণনশীল হইতে হবে। তাহলে কোনো একটা অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তু যদি ঘূর্ণায়মান থাকে, আবারও বলতেছি, কোনো একটা অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তু যদি ঘূর্ণায়মান থাকে, তার যে কোনো একটা কণা বা তার যে কোনো একটা ছোট খণ্ড, তার জড়তার ভ্রামক হবে, তার জড়তার ভ্রামক হবে ওই কণার ভর এবং ওই বিন্দু থেকে যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে ওই অক্ষের লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমান। এর মানে জড়তার ভ্রামক আমরা আই ইকুয়ালস টু বলছিলাম এম আর স্কোয়ার। এম হচ্ছে ভর, আর হচ্ছে যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে ওই অক্ষের জন্য আমাদের ওই অক্ষ থেকে ওই কণার লম্ব দূরত্ব, ওই কণা থেকে অক্ষের উপর অঙ্কিত লম্ব দূরত্ব। আর যদি পুরা বস্তুটাকে আমরা একটা কোনো একটা বিন্দু যদি নিই, যেই বিন্দুতে তার সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, তখন আমাদের ওই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধটাকে। আর তখন আমরা এটাকে এভাবে লিখি, আই ইকুয়ালস টু এম হচ্ছে পুরো বস্তুটার ভর ইন্টু কে স্কোয়ার। এখান থেকে বলা যায় কে ইকুয়ালস টু রুট ওভার আই ডিভাইডেড বাই এম। এটা আমরা এতটুকু গত ক্লাসে পড়ছিলাম। তো আমাদের বিভিন্ন বস্তুর বিভিন্ন শেপের জন্য জড়তার ভ্রামক বের করে আমরা আজকে শিখব। তবে তার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, এই দুইটা জিনিসের বেসিক, এগুলো কি মিন করে, ফিজিক্যাল মিনিংটা কি, তারপর হচ্ছে ইকুয়েশনগুলো কেমন, কেন এমন, সবগুলো আমরা গত ক্লাসে ব্যাখ্যা করছিলাম। তো আজকে জাস্ট একটু স্মরণ করাই দিলাম এই দুইটা জিনিস, জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, কারণ আমরা আজকে এবং আগামী ক্লাস, এই দুইটা ক্লাস আমরা এই জিনিসটার উপর বেস করে নেব। সো বলো যে আমাদের জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো, যদি আমরা এটা গত ক্লাসে বুঝাইছি, কারো কোনো এখানে কোয়েশ্চেন আছে কিনা বলো। যদি কোনো তোমাদের কোনো কোয়েরি থাকে তাহলে আমরা বলতে পারি, অন্যথায় আমরা জড়তার ভ্রামক বের করার জন্য আমাদের দুইটা উপপাদ্য আছে, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই দুইটা উপপাদ্য বলতে কি মিন করে, উপপাদ্যগুলো আমরা এখন দেখব। আগে বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, হ্যাঁ, তাহলে আমরা এবার দেখো একটু ভালো করে খেয়াল করে দেখি, আমরা এখন যে কাজটা করব খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমাদের এখানে যে আমরা জড়তার ভ্রামক বের করতেছি, খুব ভালো করে খেয়াল করো। মনে করো আমাদের এটা হচ্ছে একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে মনে করে এই বস্তুটা ঘুরতেছে। সাপোজ এটা একটা কোনো একটা বস্তু, এই বস্তুটা এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। তাহলে এই বস্তুর জড়তার ভ্রামককে আমি নাম দিলাম হচ্ছে I1। ঠিক সেম বস্তুটা যদি আমার এই অক্ষের সাপেক্ষে ঘুরে, এই অক্ষ মানে বুঝতে পারতেছো এরকম ব্যাসার্ধে বৃত্তাকার পথে সে ঘুরবে। দুইটা অক্ষের জন্য জড়তার ভ্রামক সেম না, কারণ কি দূরত্বটা ভিন্ন ভিন্ন না, বস্তুর ভর সেম হলেও দূরত্ব ভিন্ন ভিন্ন। এর মানে জড়তার ভ্রামক হয় কোনো একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে। তাহলে আমরা যখন এই অক্ষটা চিন্তা করতেছি তখন এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, যখন এই অক্ষ চিন্তা করতেছি তখন এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে আমরা কি বুঝলাম? জড়তার ভ্রামক চিন্তা করা হয় কোনো না কোনো একটা অক্ষের সাপেক্ষে, কোনো না কোনো একটা অক্ষের সাপেক্ষে। তাহলে যে অক্ষের সাপেক্ষে তুমি চিন্তা করবা ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা। তাহলে জড়তার ভ্রামককে সবসময় কোনো না কোনো অক্ষের সাপেক্ষে চিন্তা করতে হবে। কার সাপেক্ষে তুমি ঘুরাচ্ছ, কার সাপেক্ষে তুমি ঘুরাচ্ছ?
এটা হচ্ছে আমাদের কোনো না কোনো একটা অক্ষের সাপেক্ষে। ইভেন সবসময় তাকে বেঁধে ঘুরাতে হবে এমন না, একটা বস্তু নিজ অক্ষেও তো ঘুরতে পারে। একটা বস্তু এই যে এটা এভাবে মনে করে ঘুরতেছে, সে নিজ অক্ষে ঘুরতেছে না, তাহলে আমাদের তার সেন্টার যেটা এই সেন্টার অক্ষের সাপেক্ষে এভাবে ঘুরতেছে, একটা প্যানের মতো হইতেই পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের যে অক্ষের সাপেক্ষে ঘুরে আমরা ধরে নিই ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা কাউন্ট করি। এবার আসো আমরা পড়ব হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। এটা খুবই ইজি। সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য নাম দিচ্ছে এই কারণে, সেটা হচ্ছে আমি অ্যাজ ইউজুয়াল মিনিংটা বলি। সেটা হচ্ছে মনে করো আমার কাছে কোনো একটা তল আছে, আমার কাছে ফর এক্সাম্পল কোনো একটা তল আছে, এই যে মনে করো এটা হচ্ছে আমার কাছে কোনো একটা তল। এখন এই তলে, এই তল মনে করো একটা বস্তু বা এটা একটা সমতল, এই তলটা আমরা নিলাম, এই যে পাতলা এই তলটা আমরা নিলাম, শুধুমাত্র পাতলার তলটা, পুরো বস্তুটা না, এই পাতলার তলটা আমি নিলাম। এই পাতলার তলে আমি দুইটা অক্ষ বিবেচনা করতেছি, একটা এটা আর একটা এটা। এই যে দুইটা অক্ষ দেখো তো ভালো করে খেয়াল করো, এই তলে যে দুইটা অক্ষ এরা পরস্পর কিন্তু লম্ব এবং এটাই সেট করছে, তাহলে এই তলে পরস্পর লম্ব দুইটা অক্ষ। এই অক্ষের সাপেক্ষে এই তলের জড়তার ভ্রামক আমরা জানি, এই অক্ষের সাপেক্ষেও এই তলের জড়তার ভ্রামক আমরা জানি। তাহলে কি বললাম, কোন একটা তল, এই তলের মধ্যে দুইটা অক্ষ পরস্পর লম্বালম্বিভাবে আছে, তাদের জড়তার ভ্রামক যদি আমি জানি তাহলে তাদের ছেদবিন্দুগামী, এই যে ছেদবিন্দু এবং এই তলের লম্বগামী যে অক্ষটা আছে ওই অক্ষের সাপেক্ষে এই তলের জড়তার ভ্রামক কত সেটা আমরা লম্ব অক্ষ উপপাদ্য বের করতে পারি। এর মানে কোনো একটা তলের লম্ব বরাবর কোনো একটা অক্ষ চিন্তা করলে সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত সেটা আমরা লম্ব অক্ষ উপপাদ্য দিয়ে বের করতে পারবো। আই রিপিট এগেইন, কোনো একটা তল, এই তলে দুইটা অক্ষ বিবেচনা করলাম, যেই দুইটা অক্ষ পরস্পর লম্ব এবং পরস্পর ছেদ করলো, পরস্পর ছেদ করলো এবং পরস্পর লম্ব, এরকম দুইটা অক্ষ, এই দুইটা অক্ষ, তাহলে এটা মনে করে এক্স অক্ষ, এক্স অক্ষের সাপেক্ষে এই তল যেটা, এই তলের জড়তার ভ্রামক আমি জানি। এটা মনে করো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভ্রামক জানি, তাহলে তার লম্বটা নিশ্চয়ই জেড অক্ষ, তাহলে আমাদের এই জেড অক্ষ বরাবর জড়তার ভ্রামক এখান থেকে বের করতে হবে। আমাদের লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী এটা প্রমাণ করা যায় এই দুইটার যোগফল হচ্ছে লম্বটা সমান। এর মানে আমরা কি বললাম, তাহলে আমরা বলতে পারলাম এই যে একটা তল, এই তলে দুইটা অক্ষ আছে, মনে করো একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা পরস্পর লম্ব। এই দুইটা অক্ষের জড়তার ভ্রামক আমি জানি, এই দুইটা অক্ষের বলতে এই দুইটা অক্ষের সাপেক্ষে এই তলটা, এই যে তলটা দেখতেছো, এই যে তলটা, এই তলটা, এই যে তলটা, এই তলের জড়তার ভ্রামক আমরা জানি, এই তলের জড়তার ভ্রামক আমরা জানি কার কার সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে। তাহলে যাদের সাপেক্ষে জানি তারা পরস্পর লম্ব, তাহলে তাদের ছেদবিন্দুগামী এবং এই তলের লম্ব অক্ষের জড়তার ভ্রামক মনে করো আই জেড, তাহলে এই আই জেডটা হবে বাকি দুইটার যোগফলের সমান, বাকি দুইটার যোগফলের সমান। একইভাবে আমি যদি চিন্তা করতাম ভাইয়া এটা আমার ওয়াই অক্ষ, এটা আমার জেড অক্ষ, এটা ওয়াই, এটা যদি জেড হয় তাহলে লম্বটা কে এক্স, তখন আমি বলতাম এই লম্বটা হচ্ছে এই দুইটার যোগফলের সমান। এক কথায় সূত্র হচ্ছে এটা, একটা নির্দিষ্ট তল নিব, সেই তলে দুইটা অক্ষ নিব, ওই দুইটা অক্ষ পরস্পর লম্ব হইতে হবে। এই দুইটা অক্ষ যদি পরস্পর লম্ব হয়, ওই অক্ষদ্বয়ের সাপেক্ষে ওই তলের জড়তার ভ্রামক যদি আমরা জানি তাহলে ওই দুইটা অক্ষের ছেদবিন্দুগামী এবং লম্ব ওই রকম অক্ষের জড়তার ভ্রামকটা হচ্ছে তাদের যোগফলের সমান। এটাকে আমরা বলি লম্ব অক্ষ উপপাদ্য। দেখো কোনো সমতল, তাই আগে বলো কথাটা বুঝছো কিনা, কথাটা বুঝছো কিনা বলো। তাহলে তোমার সিম্পল কথা, যদি কোথাও তুমি দেখো ভাই কোন একটা তল, এই তলে দুইটা অক্ষ আমার জানা আছে, দেখ কোন একটা তল, মনে করেন একটা তল, এই তলে দুইটা অক্ষ আমার জানা আছে, তাহলে দুইটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমার জানা আছে, তাহলে তাদের ছেদবিন্দুগামী এবং পরস্পর লম্ব এরকম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে সেটা তোমার ক্যালকুলেশন করা লাগবে না, এই দুইটাকে যোগ করে দিলে হয়ে যাবে, এই দুইটাকে যোগ করে দিলেই হয়ে যাবে। অনেকে মনে করে ভাইয়া আমাদের যেহেতু আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু আই জেড, এর মানে হচ্ছে আমাদের নিশ্চয়ই আই এক্স ইকুয়ালস টু আই জেড মাইনাস আই ওয়াই হবে, এরকম কোনো কিছু না। এক কথায় তোমাকে তলে যে দুইটা দিছো তাদেরকে যোগ করলে লম্বটা পেয়ে যাবা, একটা নির্দিষ্ট তলে যে দুইটা অক্ষের সাপেক্ষে চিন্তা করলে তাদেরকে যোগ করলে লম্বটা পেয়ে যাবা। নাম কি দিছো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার।
কথা ক্লিয়ার কিনা বলো। কথা ক্লিয়ার কিনা বলো। ওকে, এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। এর মানে কোনো একটা অক্ষ তার লম্ব এরকম অক্ষের দুইটা অক্ষের লম্ব এরকম আমাদের কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি বের করতে হয়, আমাদের সামনে বের করতে হবে, আজকে না আমরা আগামী ক্লাসে বের করব। বের করতে হলে আমার এটা লাগবে, বের করতে হলে এটা লাগবে, এবং এটাকে আমরা লম্ব অক্ষ উপপাদ্য। তো আমাদের দেখো লম্ব অক্ষ উপপাদ্যের বিবৃতিটা দেখো, বিবৃতিটা খুবই সিম্পল। আমি হুবহু বইয়ের মতো করে বইয়ের ভাষায় লিখছি, কারণ যাতে করে তোমরা পড়ার সময় বুঝো জিনিসটা। দেখো বলা হলো কি, কোনো সমতল পাতের তলে অবস্থিত, তাহলে সমতল পাত একটা এখানে আছে, ওই তলে অবস্থিত দুটি পরস্পরচ্ছেদী লম্ব অক্ষের সাপেক্ষে, দুইটি পরস্পরচ্ছেদী লম্ব অক্ষ হচ্ছে এই দুইটা অক্ষের সাপেক্ষে ওই পাতের জড়তার ভ্রামকদের সমষ্টি। এই দুইটা অক্ষের সাপেক্ষে এই পাতের যে জড়তার ভ্রামক, ওই জড়তার ভ্রামক দ্বয়ের সমষ্টি হবে। সমষ্টি কি হবে? ওই দুই অক্ষের ছেদবিন্দু এবং পাত বা তলের লম্ব, তলের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে পাতদ্বয়ের জড়তার ভ্রামকের সমান, পাতের জড়তার ভ্রামকের সমান। এর মানে কোনো একটা তলে যদি আমার দুইটা অক্ষ পরস্পর লম্ব থাকে, তাদের ছেদবিন্দুগামী এবং লম্ব অক্ষের জড়তার ভ্রামক হচ্ছে ওই দুইটা অক্ষের সাপেক্ষে পাতের জড়তার ভ্রামকের যোগফলের সমান। এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। তাই কখন ব্যবহার করব? যখন একটা তলে দুইটা লম্ব আমার জানা আছে, তার লম্বটা বের করতে যাব, তখন আমরা এটা বের করব। অর্থাৎ এক কথায় তলের লম্ব বরাবর কিছু বের করতে হলে লম্ব অক্ষ উপপাদ্য, তলের লম্ব বরাবর কিছু বের করতে চাইলে কোন উপপাদ্য? লম্ব অক্ষ উপপাদ্য। আবারও বলতেছি, তলের লম্ব বরাবর কিছু বের করতে চাইলে কোন উপপাদ্য? লম্ব অক্ষ উপপাদ্য। কথা বুঝছি কিনা বলো। তাহলে আমাদের যখনই দেখবো কোনো জায়গায় তলের লম্ব বরাবর, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব কোন উপপাদ্য, তোমাকে বুঝতে হবে যদি তলের লম্ব বরাবর হয় সাথে সাথে বলবো তলের লম্ব বরাবর মানে হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। এবার আসো হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। আসো সমান্তরাল অক্ষ উপপাদ্য বিবৃতি তোমরা বই থেকে দেখবে, আমি এখানে মেন কথাটা বলে দিব। মানে এটার মতোই, এখানে যেরকম মেন কথা বলছি আর এই বিবৃতিটা আমি লিখবো না আর কি। তাহলে এবার আসি আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে এবার হচ্ছে আমার 2 নাম্বার সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটা কি আমরা একটু খুব ভালো করে বুঝি। এবার আসো সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য একটু ভালো করে খেয়াল করো। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য যদি আমরা দেখি, সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি? খুবই সোজা। ওইখানে যেরকম লম্ব বরাবর বের করার জন্য লম্ব অক্ষ উপপাদ্য, কারো সমান্তরাল বরাবর বের করতে হলে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে দেখো খুবই সিম্পল আইডিয়া। ভাই দুইটা অক্ষ, এই দুইটা অক্ষের জন্য আমি জানি, যে দুইটা অক্ষের জন্য আমরা জানি তাদের লম্ব বরাবর অক্ষের জন্য বের করতে হলে লম্ব অক্ষ উপপাদ্য। আর সমান্তরালের জন্য তার দুইটা অক্ষ লাগে না, একটা। তাহলে কোনো একটা অক্ষ যদি জানি তার সমান্তরাল আরেকটা জানতে হলে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সিম্পল হিসাব, কোনো একটা অক্ষ আমি জানি তার সমান্তরাল আরেকটা জানতে হলে সমান্তরাল অক্ষ উপপাদ্য। আর দুইটা অক্ষ পরস্পর লম্ব, এদেরকে জানি, তার লম্ব বরাবর বের করতে হলে লম্ব অক্ষ উপপাদ্য। কথা বুঝছি কিনা? এবার আসো ভাইয়ারা, আমরা এখানে একটা কাজ করি। কি কাজ করব? কাজটা হচ্ছে দেখো, মনে করো আমরা জাস্ট লাইক ধরে নিলাম, এই যে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার কোনো একটা বস্তু, ওকে। এখন তার যে সেন্টার, এটাকে আমরা বলতেছি ভর কেন্দ্র। এর মানে আমরা ধরে নিতে পারি তার সমস্ত ভর এই বিন্দুতে কেন্দ্রীভূত আছে। তার এই ভর কেন্দ্রগামী কোন একটা অক্ষ যদি নিই, এই অক্ষটার সাপেক্ষে এই বস্তুর জড়তার ভ্রামক। তাহলে দেখো এই বস্তুর জড়তার ভ্রামক বের করতেছি কার সাপেক্ষে? তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। এটাকে আমরা বলি আই জি। এটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ভর কেন্দ্রগামী অক্ষ, অক্ষ হচ্ছে এটা। এই অক্ষের সাপেক্ষে, অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক, বস্তুর জড়তার ভ্রামক। এবার বুঝতে পারতেছো এই কথার মানে হচ্ছে এই অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘুরাইলে জড়তার ভ্রামক কত হয়? সিমিলার কাইন্ড অফ অ্যাক্টিভিটি। তাহলে দেখো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এটা আমরা জানি। তাহলে ভালো করে খেয়াল করো,
লম্ব অক্ষ উপপাদ্য করার সময় একটা তলের ভিতর দুইটা লম্ব অক্ষ জানা উচিত ছিল, দেন আমি তার লম্বটা বের করতে পারছি। সমান্তরালের ক্ষেত্রে তোমাকে জানতে হবে কোনো একটা অক্ষ, সেই অক্ষটা অবশ্যই বরকেন্দ্রগামী হতে হবে। বরকেন্দ্রগামী না হলে জেনে কোনো লাভ নাই, ভরকেন্দ্রগামীটা জানতে হবে। তাহলে আমি আবার বলতেছি কোনটা জানতে হবে? ভরকেন্দ্রগামীটা। তাহলে ভরকেন্দ্রগামী অক্ষ যেটা, ওই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আমি জানি, এই পুরা বস্তুটার ভর তো ভরকেন্দ্রে কেন্দ্রীভূত আছে, তাহলে আমার ভর সমান হচ্ছে এম, বড় হাতের এম দিলাম, বস্তুর ভর। এখন যেটা জানি তার সমান্তরাল একটা বের করব, যেহেতু সমান্তরাল অক্ষ উপপাদ্য, জানাটা সমান্তরাল। তবে এখানে জানাটা হইতে হবে অবশ্যই ভরকেন্দ্রগামী। জানাটা কেমন হইতে হবে? ভরকেন্দ্রগামী। তাহলে দেখো এটার সমান্তরাল একটা বের করব, মানে এই অক্ষের সাপেক্ষে যদি জানি তাহলে এই অক্ষের সাপেক্ষে কত, এই অক্ষের সাপেক্ষে যদি ভর আমাদের জড়তার ভ্রামক এত হয়, তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। তাহলে দেখো আমি বের করতেছি কিভাবে, ভরকেন্দ্রগামী অক্ষ থেকে তার লম্ব দূরত্বকে নাম দিলাম হচ্ছে এইচ। তাহলে একটু ভালো করে খেয়াল করো তো। আচ্ছা, অক্ষ যত দূরে যাবে জড়তার ভ্রামক তত বাড়বে না? কারণ দূরত্ব বাড়বে, আমরা জানি দূরত্ব বাড়লে জড়তার ভ্রামক বাড়ে। তাহলে এই অক্ষের জন্য জড়তার ভ্রামক যেটা, সেই জড়তার ভ্রামক আই সমান আগে যেটা ছিল সেটা তো আমরা জানি আইজি প্লাস এই বস্তুর ভর কত এম, দূরত্ব কতটুকু বাড়লো এইচ, এম ইস এসকে শেষ। এটা হচ্ছে আমার আনসার। এর মানে সমান্তরাল অক্ষ উপপাদ্য হয়ে গেছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য হয়ে গেছে। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য কি? কোনো একটা বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষ যদি জানি, আই রিপিট এগেইন, ভর কেন্দ্রগামী অক্ষ যদি জানি, তার সমান্তরাল যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে যেটা জানি সেটা প্লাস ওই বস্তুর ভর ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এর মানে তুমি তাকে যতটুকু দূরে সরাইতে চাচ্ছ ওই দূরত্বের বর্গ, কারণ আমরা জড়তার ভ্রামক জানি এম আর স্কোয়ার। কীভাবে আসছে এগুলোর প্রমাণ আছে, তবে আমরা রিকোয়েস্ট করি এই দুইটা প্রমাণ তোমার শিখার খুব একটা কোনো প্রয়োজন নেই। এই দুইটা হচ্ছে মেন বুঝার জিনিস, উপপাদ্য বুঝছি কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। ভিতরের জিনিসে তোমরা যা ট্রেনিং করে নিলে হবে, বা ওইটা আমাদের প্রমাণটা কোনো কাজে আসবে না। ওই কারণে আমরা শুধু শুধু প্রেশার দিচ্ছি না। তো আমরা শুধুমাত্র কী করলাম, ওই উপপাদ্য দুইটার মিনিংটা বলে দিলাম, কারণ এই মিনিংটা আমরা অ্যাপ্লাই করবো। এই অ্যাপ্লাই করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। ওকে ওকে, আশা করি বুঝতে পারছো। শরাবত হোসেন আরেকবার বলেন ভাই। আচ্ছা, আমি আরেকবার বলতেছি। তাহলে দেখো কোন একটা বস্তু আছে, ওই বস্তুর ভর কেন্দ্র তোমাকে জানতে হবে। ওই ভর কেন্দ্র যেটা, ওই ভর কেন্দ্রগামী কোনো একটা অক্ষ তুমি জানো। যেমন ভর কেন্দ্রগামী আমি এই অক্ষটা জানি, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি। কিন্তু যদি এমন হইতো ভর কেন্দ্রগামী এই অক্ষের সাপেক্ষে জানি, যদি তুমি এই অক্ষের সাপেক্ষে জানো, এটা হচ্ছে আইজি, এটার সমান্তরাল বের করতে পারবা। এটার সমান্তরাল দূরত্ব হচ্ছে কত এইচ, তাহলে আই ইকুয়াল হচ্ছে আমাদের আইজি যেটা জানি প্লাস এম এইচ স্কোয়ার। মানে এক কথায় তুমি যেটা জানো তার সমান্তরাল কোনো একটা অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে এই বস্তুর জড়তার ভ্রামক সমান হচ্ছে যেটা জানো কেন্দ্রে যেটা ছিল সেটা প্লাস ভর ইন্টু দূরত্ব স্কোয়ার। জড়তার ভ্রামক সম্বন্ধে আমরা জানি ভর ইন্টু দূরত্ব স্কোয়ার। এটাই হচ্ছে লম্ব অক্ষ সমান্তরাল অক্ষ উপপাদ্য। মানে কোনো একটা অবশ্যই বারবার বলতেছি, ভর কেন্দ্রটা জানতে হবে। ভর কেন্দ্রগামী অক্ষ যদি জানি, তার সমান্তরাল যে কোনোটা এটা দিয়ে বের করতে পারি। বলো আমরা এতটুকু কথা বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু আমরা বুঝছি কিনা একটু বলি প্লিজ। আমরা এতটুকু বুঝছি কিনা বলি। এবার আমরা এটা প্রমাণ করব, এটা প্রমাণ করব। ওকে, এই দুইটা কিন্তু আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। এগুলো আমরা অ্যাপ্লাই করব, আমরা অ্যাপ্লাই করবো আমাদের কাজে। ওকে, আসো আমরা আগে একটা প্রমাণ করে ফেলি। প্রমাণ হচ্ছে কি, হেডলাইনটা আমরা লিখে রাখি, হেডলাইনটা লিখবো, হেডলাইনটা লিখে দেন প্রমাণ করব। এরপর আমি বলবো যে এটা কী কাজে লাগবে না লাগবে, আমি ডিটেলস বলে দিব। আগে আসি একটা প্রমাণ মাস্ট করাইতে হবে, কারণ সবগুলো প্রমাণ সিমিলার টাইপস অফ প্রমাণ, তবে আমাদের একটা প্রমাণ মাস্ট জানতে হবে। এটার জন্য আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে করব, যোগজীকরণের মাধ্যমে আমরা এই প্রমাণগুলো করি। তো আমি তোমার হেডলাইনটা লিখি,
একটি সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে, প্রশ্নটা দেখো, একটি সরু ও সুষম দণ্ডের, একটি সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দু, একটি সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে দণ্ডের জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। তো একটু খেয়াল করি, আমরা এই প্রশ্নটা সলভ করব, খুবই সোজা। আমরা আমাদের মতো করে পড়ব। আমি আগে কোয়েশ্চেনটা বুঝাই দিই। মনে করো এটা হচ্ছে একটা দণ্ড, এটা হচ্ছে একটা, প্রথম কথা এই দণ্ডের বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে একটি সরু সুষম দণ্ড, সরু প্লাস সুষম, মানে হচ্ছে খুব মোটা না, সরু একটা দণ্ড এবং সুষম মানে হচ্ছে দণ্ডের সব জায়গায় ঘনত্ব সেম, এক জায়গায় ঘনত্ব বেশি আর এক জায়গায় ঘনত্ব কম এরকম না, সব জায়গায় আমরা ধরে নিলাম ঘনত্ব সেম, সব জায়গায় ঘনত্ব কেমন ধরে নিলাম, সেম ধরে নিলাম। এবার বলা হলো সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে, এই যে এই দণ্ডের মধ্যবিন্দু হচ্ছে এটা, মধ্যবিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে দণ্ডের দৈর্ঘ্যের লম্বভাবে, এই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের লম্বভাবে, এই যে দৈর্ঘ্যের লম্ব কোনটা, এটা, দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে, মানে এই অক্ষের সাপেক্ষে এই দণ্ডের জড়তার ভ্রামক I = কত বের করতে বলছে। আর জড়তার ভ্রামক I জানলে চক্রগতির ব্যাসার্ধ এমনি বের করা যায়, সেটাও আমাকে বের করতে বলছে। আগে বলো এই কথাটা বুঝছি কিনা, কোয়েশ্চেনটা বুঝছি কিনা বলো। আমাকে জাস্ট কোন একটা সুষম দণ্ড দিল, ওই দণ্ডের মধ্যবিন্দু এবং দৈর্ঘ্যের ঠিক লম্বভাবে গমন করে এরকম কোন একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত সেটা আমাকে জিজ্ঞেস করলো। এর মানে কি, আমরা তো আগেই বললাম কোন একটা অক্ষের সাপেক্ষে মানে হচ্ছে ওই অক্ষের সাপেক্ষে তাকে ঘুরিয়ে দিব। এর মানে এই দণ্ডটা হচ্ছে এই অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, যদি এই দণ্ডটা এই অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে তাহলে তার মধ্যে তার জড়তার ভ্রামক কত হবে সেটা আমরা বের করব। কথাটা বুঝছি কিনা বলো। ওকে, এবার আসি আমাদের স্বভাবত ভাইয়া জড়তার ভ্রামক আমরা গতদিন শিখেছিলাম এভাবে। মনে করেন ভাইয়া এটা কোনো একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে মনে করো কোনো একটা বিন্দু, এই বিন্দুর ভর হচ্ছে মনে করো m, এই অক্ষ থেকে তার দূরত্ব মনে করো r, তাহলে এই অক্ষের সাপেক্ষে এই বিন্দুর জড়তার ভ্রামক হচ্ছে I = mr²। এখানে একটু খেয়াল করো, এই অক্ষ থেকে এখানকার বস্তুগুলোর দূরত্ব যা, এখানকার বস্তুগুলোর দূরত্ব সেম না, এখানকার বস্তুগুলোর দূরত্ব সেম না, এর মানে একই দূরত্বের জড়তার ভ্রামক এক রকম। এখন আমি তাহলে সবগুলো জড়তার ভ্রামক বের করে যোগ করতে হবে না, টেনশন নাই, ইন্টিগ্রেশন আছে,
ডিফারেন্সিয়েশন আছে। তাহলে আমরা কি করব ভাইয়া, একটা কাজ করব, সেটা হচ্ছে কি, আপনি পুরোটা নিয়েন না, আপনি জাস্ট ছোট্ট একটা স্লাইস নেন, এই ছোট্ট একটা স্লাইস চিকন, যার নাম দিলেন হচ্ছে ডিএক্স। ডিএক্স এই স্লাইসের প্রস্থটা হচ্ছে কি ডিএক্স, এবং এই অক্ষ থেকে এই স্লাইস যেটা আছে তার দূরত্ব হচ্ছে এক্স দেন। এই স্লাইসটার যে ভর, পুরোটার ভর যদি আমাদের এম হয়, এই স্লাইসটার ভর আমাদের ডিএম বলা যায়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভর, ক্ষুদ্র একটা ভর, ক্ষুদ্র একটা ভর, হ্যাঁ ডিএম। তাহলে এই অক্ষ থেকে তার দূরত্ব যদি এক্স হয়, এই অংশ যেটা এটা হচ্ছে ক্ষুদ্র, একেবারে শূন্যের কাছাকাছি, এরকম ক্ষুদ্র যদি একটা স্লাইস নিই, তার জন্য জড়তার ভ্রামকটাও নিশ্চয়ই অত্যন্ত ক্ষুদ্র আসবে, ডিআই, ঠিক না? যেহেতু আমি নিচ্ছি তাকে অত্যন্ত ক্ষুদ্র, যেই জড়তার ভ্রামক পাবো সেটাও অত্যন্ত ক্ষুদ্র। তাহলে ওই জড়তার ভ্রামক সমান ভর ইন্টু দূরত্ব স্কোয়ার। কার ভর? যার জড়তার ভ্রামক বের করব তার ভর। আমি বের করছি হালকা একটা চিকন পাতলা পাত আছে, এইটার জন্য তার ভর হচ্ছে ডিএম, ইন্টু আমরা যদি বলি দূরত্ব কত, ভাই দূরত্ব হচ্ছে এক্স, তাহলে ডিএম ইন্টু এক্স স্কোয়ার, মানে এক কথায় আমরা এভাবে লিখবো ডিআই ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার ডিএম লেখা যায়। এটা তো ক্ষুদ্র, তো পুরোটা পাইতে হলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে না? ইন্টিগ্রেশন অফ ডিআই সমান হচ্ছে আই। এর মানে আমরা কি করব, ক্ষুদ্র একটা নিব, ক্যালকুলাসের নিয়মই হচ্ছে এটা, ক্ষুদ্র একটা নিব, যেখানে আমার বারবার চেঞ্জ হচ্ছে সেখানে ক্ষুদ্র একটা নিব, ক্ষুদ্রটার মধ্যে আর কোনো পরিবর্তন নাই। ওই ক্ষুদ্রটা নেওয়ার পর লিমিট দিয়ে লাস্ট টু ফার্স্ট পর্যন্ত, ফার্স্ট টু লাস্ট পুরোটা আমরা ইন্টিগ্রেট করে ফেলবো, একত্রিত করে ফেলবো, তাহলে তাহলে আমরা টোটাল জড়তার ভ্রামকটা পেয়ে যাব। কথাটা বুঝছি কিনা বলো, কথাটা বুঝছি কিনা বলো। মানে আমি জাস্ট আইডিয়া দিলাম, কারণ ভাইয়া আপনি এখানে নেন যা পাবেন, এখানে নিলে তো আরেকটা পাবেন, এখানে নিলে তো আরেকটা পাবেন, এতগুলো বের করা সম্ভব না। এর থেকে বেটার আমরা ক্যালকুলাসের হেল্প নিই। ক্যালকুলাস কি বলে, যদি তুমি কোনো না কোনো একটা জায়গায় একেবারে ক্ষুদ্র একটা অংশ বের করতে পারো, ওই ক্ষুদ্র একটা অংশকে যদি আমরা যোগ করে দিই, এরকম সবগুলো ক্ষুদ্র অংশকে ইন্টিগ্রেশনের মাধ্যমে যোগ করে দিলে আমরা টোটালটা পেয়ে যাব। কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো, মানে মেইন কনসেপ্টটা ধরতে পারছো কিনা, থিমটা। একটু বুঝছি কিনা বলো, এই কথাটা বুঝছি কিনা, এই কথাটা বুঝছি কিনা। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো, তাহলে এখন আমরা যে কাজটা করব, তো এখন আমরা আস্তে আস্তে অন্তরীকরণের দিকে যাব। তবে তার আগে আমরা একটা কথা বলে রাখি, এই যে আমাদের এই পুরা দণ্ডটা, এই পুরা দণ্ডের যে দৈর্ঘ্যটা, আমরা এটা ছোটো করে আঁকবো একটু পরে, আগে বড় করে দেখা দিচ্ছি। এই পুরা দণ্ডের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিব হচ্ছে এল। এই পুরা পাতের যে ভরটা তাকে আমরা ধরে নিব হচ্ছে এম, পুরাটার টোটাল ভরটা। তাহলে এই অক্ষের সাপেক্ষে যেহেতু চিন্তা করতেছি, তার বাম দিকে আছে L/2 পরিমাণ আর ডান দিকে আছে L/2 পরিমাণ। আগে চিত্রটা বুঝছি কিনা বলো, চিত্রটা বুঝছি কিনা বলো। চিত্রটা বুঝলে এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। এবার আসো আমরা সামনের দিকে আগাই। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা আবার এখানে দেখাই ভাইয়েরা, এই যে ভাইয়া এরকম একটা দণ্ড, সরু সুষম দণ্ড, এই দণ্ডের মধ্যবিন্দুর সাপেক্ষে বের করব। ওকে, আমরা ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম, যার দৈর্ঘ্য ধরে নিলাম dx, এটা মূল বিন্দু থেকে, মানে হচ্ছে কেন্দ্রবিন্দু থেকে
আমাদের এক্স পরিমাণ দূরে অবস্থান করে। এরপর ভাইয়া আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম, তাহলে আমাদের এখানে যে জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু আমরা বলতে পারি ভর ইন্টু দূরত্ব স্কয়ার, তাহলে আমরা এটা পাবো ডি আই, মানে হচ্ছে ছোট্ট একটা, এটার ভর হচ্ছে আমাদের ডিএম, এটার ভর হচ্ছে ডিএম, দূরত্ব হচ্ছে এক্স, তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ডিএম, এটা হচ্ছে ছোট্ট একটা জড়তার ভ্রামক। তাহলে টোটাল জড়তার ভ্রামক পাইতে হলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তার আগে আমরা দেখি বাকি জিনিসগুলো বের করি। এই ডিএম, ডিএম মানে কি? ছোট্ট অংশটার ভর। তাহলে একটু ভালো করে খেয়াল করো, ছোট অংশটার ভর বের করার আগে আমরা একটা কাজ করি, ভালো করে এটা লক্ষ্য করো। এই পুরা বস্তুটার ভর হচ্ছে এম। আচ্ছা, আমাদের পুরা বস্তুর ভর যদি আমাদের এম হয়, তাহলে আমরা এরকম বলতে পারি না? দেখো একটু ভালো করে খেয়াল করো, এল দৈর্ঘ্যের ভর, এল দৈর্ঘ্যের ভর এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল। এটাকে আমরা সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করি, ইচ্ছা যে কোনোটা দ্বারা প্রকাশ করা যায় এম বাই এল। এটা কি একক দৈর্ঘ্যের ভর না? আচ্ছা মনে করো আমি বললাম ভাই আমার যে বডি না, আমার বডির একক দৈর্ঘ্যের ভর 5 কেজি, তাহলে একক যদি 5 কেজি হয়, এবার তোমাকে যদি আমি বলি 10 একক, 10 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে 30 একক, 30 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে 50 একক, 50 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে। এর মানে একক দৈর্ঘ্যের ভর যদি জানি, সিম্পল হিসাব, এটা যদি একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভরকে দৈর্ঘ্য দ্বারা গুণ করলে ওইটার ভর পেয়ে যাব। এখন একটু খেয়াল করো, একক দৈর্ঘ্যের ভর যদি আমাদের এম বাই এল হয়, এই ডিএক্স দৈর্ঘ্যের ভর কত হবে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডিএক্স দৈর্ঘ্যের ভর, দৈর্ঘ্যের যে ভরটা ডিএক্স দৈর্ঘ্যের ভর হচ্ছে কত? ল্যামডা ডিএক্স। অবশ্যই বলা যায়, কেন? একক দৈর্ঘ্যের ভর ল্যামডা, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর কত? এই ল্যামডার সাথে ডিএক্স গুণ করে দিলাম, আর এই ডিএক্স দৈর্ঘ্যের যে ভরটা তাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে ডিএম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডিএম সমান ল্যামডা ডিএক্স। ল্যামডা মানে হচ্ছে এম বাই এল, এর মানে হচ্ছে এম বাই এল ডিএক্স। এটা কার মান? ডিএম এর মান। এই কথাটা বুঝছি কিনা? ডিএম ইকুয়ালস টু এম বাই এল ইন্টু ডিএক্স, এটা কিভাবে পাইছি এই জিনিসটা বুঝছি কিনা বলো। ডিএম ইকুয়ালস টু এম বাই এল ইন্টু ডিএক্স, এটা কিভাবে পাইছি এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম। এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা একটু বলো প্লিজ, আমরা এটা বুঝছি কিনা বলি। তাহলে দেখো আমাদের এই ডিএম এর মান আমরা জানি না, ডিএম মান হচ্ছে ডিএক্স দৈর্ঘ্যের, এই ডিএক্স দৈর্ঘ্যের জন্য ভর কত। তো একক দৈর্ঘ্য যদি জানি তাহলে ডিএক্স দৈর্ঘ্য বের করা যাবে। একক দৈর্ঘ্য কীভাবে বের করব? ওই টোটাল ভর এবং টোটাল দৈর্ঘ্য আমি জানি, তাহলে এল দৈর্ঘ্যের ভর এম একক, একক দৈর্ঘ্যের ভর এম বাই এল একক। এই একক দৈর্ঘ্যের ভরকে আমরা যদি এই দৈর্ঘ্য দ্বারা গুণ করি, এই দৈর্ঘ্যের জন্য ভরটা পেয়ে যাব। তো ডিএক্স দৈর্ঘ্যের জন্য ভর হচ্ছে একক দৈর্ঘ্যের ভর ল্যামডা অথবা এম বাই এল বলা যায় ইন্টু ডিএক্স। তাহলে টোটাল ডিএক্স দৈর্ঘ্যের যে ভরটা সেটা হচ্ছে ল্যামডা ডিএক্স, আর ল্যামডা মানে হচ্ছে এম বাই এল, সেম কথা। তাহলে এম বাই এল ডিএক্স, এই কথাটা বুঝছি কিনা বলো, এই কথাটা বুঝছি কিনা বলো। ওকে, আচ্ছা যদি এটা বুঝে থাকি নেক্সট ভাই, এবার বাকিটা একেবারে সিম্পল। আপনি তো ডিআই সমান জানেন এক্স স্কোয়ার ডিএম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার ডিএম মানে কি? ডিএম মানে হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স, এম বাই এল ইন্টু ডিএক্স। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো টোটাল জড়তার ভ্রামক সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু এম বাই এল ইন্টু ডিএক্স। এই কথাটা বলা যায় না? এখন তোমরা আমাকে বলো, এখান থেকে দেখে দেখে বলো এই যোগজীকরণ কার সাপেক্ষে করা হচ্ছে? এখানে কার সাপেক্ষে যোগজীকরণ করা হবে? এখানে কার সাপেক্ষে যোগজীকরণ করা হবে? তোমরা একটু দেখে বলো তো, এই লাইনটা দেখে বলো। টোটাল জড়তার ভ্রামক সমান হচ্ছে ক্ষুদ্র জড়তার ভ্রামকের ইন্টিগ্রেশন। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেটা, তাকে পুরোটা ইন্টিগ্রেশন করলে বা যোগজীকরণ করলে টোটালটা পেয়ে যাব। তাহলে এই টোটালটার মধ্যে কার সাপেক্ষে, এই কোয়েশ্চেন দেখে বলো কার সাপেক্ষে করতেছি? যোগজীকরণটা আমরা কার সাপেক্ষে করতেছি? হ্যাঁ শ্যাম, এক্স এর সাপেক্ষে, এক্স্যাক্টলি এক্স এর সাপেক্ষে। হ্যাঁ এক্স এর সাপেক্ষে। কিভাবে বুঝলাম? এই যে এই ডিএক্স দেখে আমরা বুঝলাম এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ। তাহলে সে কাকে
যোগজীকরণ করবে এক্স ওয়ালা টার্মকে, তাহলে আমাদের এক্স বাদে বাকিটা বের হয়ে চলে আসবে। তো আমাদের বের হয়ে আসবে কি m/l, বাকিটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স। এবার আসুন লিমিট, এখানে ডিএক্স আছে, এর মানে কার লিমিট বসাবো? এক্স এর লিমিট। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে এই যে দেখো ভালো করে খেয়াল করো, এক্স মানে হচ্ছে সেন্টার, যেটা সেন্টার থেকে দূরত্ব। তাহলে কোত্থেকে কাজ করা শুরু করবা, কোত্থেকে শেষ করবা? সিম্পল হিসাব ভাই, আমি এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরোটা বের করতে চাই। তাহলে এখান থেকে যে সেন্টার থেকে এই দূরত্ব, এটা হচ্ছে l/2, সেন্টার থেকে এই দূরত্ব এটা হচ্ছে আমার l/2। ভালো করে খেয়াল করো, সেন্টার থেকে ডান দিকে l/2 যাওয়া আর বাম দিকে l/2 যাওয়া সেম কথা না কিন্তু। আমার এটা যদি সেন্টার হয়, বামে নেগেটিভ ডানে পজিটিভ, তাহলে এক্স এর মানটা শুরু থেকে এখান থেকে, তাহলে এই পয়েন্টে এক্স এর মান কত? -l/2। আস্তে আস্তে কমতে কমতে আমাদের আস্তে আস্তে যাইতে 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 সেন্টারে গেল, এখান থেকে ডান দিকে যাইতে 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 এখানে আসলো l/2। এর মানে -l/2 থেকে শুরু করে l/2 পর্যন্ত আমরা যদি ইন্টিগ্রেশন করি, আমি বলছি ক্ষুদ্র অংশকে ইন্টিগ্রেশন করব, বাট আমার দণ্ডের দৈর্ঘ্য কত আমাকে জানতে হবে না? তো দণ্ডের দৈর্ঘ্য না জানলে তুমি এই দণ্ডের জন্য কীভাবে বের করবা? তাহলে আমি যেহেতু এই দণ্ডের জন্যই করতে চাচ্ছি, এই দণ্ডের জন্য লিমিট বসাইতে হবে। আর আমরা বলছিলাম লিমিট মান হচ্ছে নির্দিষ্ট হয়ে গেছে, মানে নির্দিষ্ট একটা মান তোমাকে দিয়ে দিবে। তাহলে আমাদের নির্দিষ্ট করে দিলাম -l/2 থেকে l/2 পর্যন্ত। আগে বলো লিমিটটা দেওয়া বুঝছো কিনা, এই লিমিটটা দেওয়া বুঝছো কিনা? আমার এক্স মান হচ্ছে সেন্টার থেকে যে কোনো দূরত্ব, তো সেন্টার থেকে দূরত্ব ডানে হলে পজিটিভ, বামে হলে নেগেটিভ, তাহলে আমাদের ডানে হলে পজিটিভ, বামে হলে নেগেটিভ। তুমি চিন্তা করে দেখো, বাম দিকে -l/2 পর্যন্ত, কারণ l/2, তো বাম দিকে l/2 মানে হচ্ছে -l/2, ডান দিকে কতটুকু পর্যন্ত? l/2 পর্যন্ত। তাহলে বামে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পুরাটাকেই আমার ইন্টিগ্রেশন করতে হবে। পুরাটাকে ইন্টিগ্রেশন করলে দেখো পুরো দণ্ডটা চলে আসছে, এর মানে পুরা দণ্ডের জন্য আমরা জড়তার ভ্রামক পেয়ে যাব। এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করে আনসার বের করলে আনসার পেয়ে যাবা। দেখো ডিএক্স দৈর্ঘ্য যেটা, এই ডিএক্স দৈর্ঘ্যের জন্য যে জড়তার ভ্রামকটা, ডিএক্স দৈর্ঘ্যের জন্য যে ভরটা, ল্যামডা মানে কি? একক দৈর্ঘ্যের ভর। তো একক দৈর্ঘ্যের ভরকে তুমি যদি টোটাল দৈর্ঘ্য দ্বারা গুণ দাও, তুমি কার দৈর্ঘ্য বের করতে চাচ্ছ? এই ডিএক্স যে একটা পাতলা অংশ আছে, এই ডিএক্স দৈর্ঘ্যের ভর কত? এই ডিএক্স দৈর্ঘ্যের জন্য ভর কত, তার জন্য ল্যামডাকে ডিএক্স দ্বারা গুণ করলাম, কারণ ল্যামডা মানে হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। তাহলে একক দৈর্ঘ্যের ভর ল্যামডাকে ডিএক্স দ্বারা গুণ করলাম, ল্যামডা ডিএক্স পাইলাম। এটা হচ্ছে আমাদের ডিএক্স দৈর্ঘ্যের ভর। আর ডিএক্স দৈর্ঘ্যের ভরকে আমরা মনে মনে কত ধরছিলাম? ডিএম ধরছিলাম। দ্যাট মিনস এটাই হচ্ছে আমার ডিএম এর মান, ডিএম সমান ল্যামডা ডিএক্স। আর ল্যামডা মানেই তো m/l, তাহলে m/l বসাই দিলাম, ডিএম ইকুয়ালস টু m/l ইন্টু ডিএক্স। এই ডিএম এর মানটা এখানে বসাইলাম। এটা তো আমার শুধু এই অংশের জড়তার ভ্রামক পাইলাম, পুরোটা পাইতে হবে না। এই পুরোটা পাইলাম i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ পুরাটা। এখন পুরোটা যে পাবো, তোমাকে লিমিট করে দিতে হবে না এই দণ্ড কোত্থেকে শুরু কোথায় শেষ। তাহলে দণ্ডের সেন্টার ধরছি, তাহলে আমার দণ্ড এটা যদি সেন্টার হয়, আর ভাই এখান থেকে এই এক্স যে কথা, এই এক্স তো সেম কথা না, সেন্টার থেকে দূরত্বটাকে বলতেছি এক্স, তাহলে এটা কি ডানে নাকি বামে তুমি কেমনে বুঝবা? সিম্পল হিসাব হচ্ছে ভাইয়া, আমাদের কোনো একটা অক্ষের ডান দিকে যদি পজিটিভ হয়, বাম দিকে নেগেটিভ, উপরে পজিটিভ নিচে নেগেটিভ, এটাই তো নিয়ম। তাহলে এই যে সেন্টার, এই সেন্টার থেকে এই দিকেরগুলোকে আমরা বলতেছি নেগেটিভ, এই দিকেরগুলোকে পজিটিভ। তাহলে এই দিকে টোটাল সে কতটুকু গেল? l/2 পর্যন্ত, তাহলে এটা হচ্ছে -l/2। এইদিকে সে কতটুকু গেল? +l/2 পর্যন্ত, এটা হচ্ছে l/2। তাহলে -l/2 থেকে শুরু করে l/2 পর্যন্ত এই পুরোটাই হচ্ছে আমার সেই দণ্ড। তাহলে এই দণ্ডের জড়তার ভ্রামক বের করা হয়ে গেছে। তাহলে আমি পুরোটাকে যোগজীকরণ করতেছি কোত্থেকে? এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। তাহলে আমার দণ্ডের এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত জড়তার ভ্রামক বের করা হয়ে গেছে। এখন এটাই ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। আগে বলো এই লাইন পর্যন্ত বুঝছো কিনা?
ওকে, বাকিটা তো মোস্ট ইজি। এবার হচ্ছে জাস্ট তোমাকে ইন্টিগ্রেশনটা করে ফেলতে হবে, আমরা এগুলো মুছে ফেলি। এবার জাস্ট এই ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে। তো ইন্টিগ্রেশন সলভ করার নিয়ম তো আমরা আগে শিখেছি। তো আমরা করে ফেলি। আমি সূত্রটা মনে করাই দিই, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, কনস্ট্যান্ট সি। আর যদি আমার একটা লিমিট থাকে এক্স টু দি পাওয়ার এন ডি এক্স, মনে করো লিমিট হচ্ছে এ থেকে বি, তখন আমরা করি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান, থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট উপরে লোয়ার লিমিট নিচে বসাই দিব। এরপর এক্সের জায়গায় প্রথমে এই লিমিটটা বসবে, মাইনাস এক্সের জায়গায় এই নিচের লিমিটটা বসবে। এটা হচ্ছে করার নিয়ম। একইভাবে এখানে হবে এম বাই এল আমাদের আছে, এ এক্সের জায়গায় কী হবে, আমার এক্স স্কোয়ার আছে, এটা এক্স কিউব ডিভাইড বাই 3 হবে। থার্ড ব্র্যাকেট দিলাম, আপার লিমিট উপরে এল বাই 2, লোয়ার লিমিট নিচে মাইনাস এল বাই 2। তাহলে আমাদের এখানে হবে 3টা বের করে নিয়ে চলে আসি, এম বাই 3L, এদিকে বলা যায় এক্স কিউব, যেহেতু এটা কনস্ট্যান্ট বের করে নিয়ে আসলাম, এল বাই 2 মাইনাস এল বাই 2। এবার আমরা এক্সের জায়গায় এল বাই 2 বসিয়ে দিব, তাহলে আমরা এখান থেকে পাবো এম বাই 3L, তাহলে এক্সের জায়গায় আমরা এল বাই 2 বসিয়ে দিব, তাই না? এই যে এল বাই 2 হোল কিউব মাইনাস এল বাই 2 হোল কিউব বসাই দিলাম। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ভাইয়া এম বাই 3L। এরপর হচ্ছে আমাদের এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, এখানে লেখা যায় এল কিউব ডিভাইড বাই 8, মাইনাসে মাইনাসে প্লাস এল কিউব ডিভাইড বাই 8। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পল বলতে পারি ভাইয়া, এখান থেকে বলা যায় এম ডিভাইড বাই 3L ইন্টু 2L কিউব ডিভাইড বাই 8, 4 দুগুণ 8, 3 4 12। তাহলে আমরা বলতে পারি এল কাটাকাটি গেলে এল স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি 1/12 ml স্কোয়ার। এটা হচ্ছে জড়তার বাহক আয়ের মান, এটা হচ্ছে সূত্র। এটা আমাকে মুখস্থ করে ফেলতে হবে। ইন্টিগ্রেশন করাটা তোমার জন্য গুরুত্বপূর্ণ না, তোমরা শুধু সূত্রটা মুখস্থ করবা, কিন্তু সবাই আমাকে প্রশ্ন করবে এই সূত্রটা কোত্থেকে আসলো। এভাবে ইন্টিগ্রেশন দিয়ে এটা প্রমাণ করে সূত্রটা আনা যায়। তো পরীক্ষার জন্য আমাদের প্রমাণটা লাগে না, বাট বেসিকটা ক্লিয়ার করতে হয়, কারণ ইন্টিগ্রেশন কীভাবে ব্যবহার করতে হয়, সেটা আমরা এখানে দেখলাম। তো যদি ম্যাথমেটিক্সের ইন্টিগ্রেশন তোমাদের করা থাকতো, জিনিসগুলো আরও বেশি বোধগম্য হইতো। তো ওই জন্য হচ্ছে তোমাদের কাছে এগুলো তো ইন্টিগ্রেশনের জেনারেল বেসিক, তো ম্যাথমেটিক্সের ইন্টিগ্রেশন করা থাকলে সুবিধা, যেহেতু ফিজিক্স ইন্টিগ্রেশন খুব একটা নাই, আমরা সংক্ষেপে করতে হয়, ওই কারণে একটু ঝামেলায় পড়তে হয়। বলা একটু বুঝছি কিনা, লাস্ট পর্যন্ত তোমাকে এটাই মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করলে কাজ শেষ, আর কিছু লাগবে না। তবে পুরা একটা তোমার এই প্রসেসটা জেনে রাখা ভালো, বিভিন্ন সময় কাজে লেগে যেতে পারে। ও নিচে 12 হবে, ঠিক আছে, 3 4 12, আমি বুলে 1টা দিই নাই, 3 4 12। এবার আসো, এভাবে এরকম মনে হয় 10-12টা আছে, প্রত্যেকটা তোমাকে এভাবে প্রমাণ করতে হবে, কিন্তু প্রমাণের কোনো দরকার নেই। আমরা কি করব, দণ্ডের জন্য এরকম অনেকগুলো বানানো যায়, আমরা অনেকগুলো বানাবো না, এই একটা মুখস্থ করব। খেয়াল করে দেখো, যে একটা পড়ছি এটা কিন্তু সেন্টারেরটা পড়ছি, এর মানে সেন্টারেরটা পড়ছি মানে কিন্তু আমরা যেটা ভর কেন্দ্র দিয়ে যায় সেটা আমরা জেনে গেছি। এবার সমান্তরাল যে কোনো কিছু বের করা যাবে, তা আমরা করব হচ্ছে টেকনিক্যালি করব, বইয়ের মতো করব না। প্রত্যেকটা প্রমাণ আমার দরকার নাই, আমি জাস্ট একটা প্রমাণ দেখাই দিলাম, তোমাদেরকে প্রমাণের স্বাদ মিটাই দিলাম যে আমাদের এইভাবে প্রমাণ করা যায়, কিন্তু প্রমাণের কোনো প্রয়োজন নেই। তবে একবার প্রমাণটা বুঝে শুনে দেখে রাখবা, ভবিষ্যতে কাজে লাগবে। বাচ্চা কাচ্চা পড়াবা না, তখন কাজে লাগবে। তা এখন হচ্ছে তোমাকে সূত্রটা মুখস্থ করতে হবে। আসো আমরা সূত্রটা মুখস্থ করি এবং কীভাবে সমান্তরাল অক্ষ উপপাদ্য এখানে অ্যাপ্লাই করা যায় সেটা বলে আমাদের ক্লাস শেষ। এরপর আসল খেলা হচ্ছে আগামী ক্লাসে। আচ্ছা, কেউ যদি মনে করো ভাইয়া এতক্ষণ যা পড়লাম এটা আমার পড়তে ইচ্ছে করে না, এটা কেমন কেমন জানি, এটা আমার মাথায় ধরে না, তখন আমি বলবো তোমার জন্য এটা দরকার নাই, তুমি এখানে যে সূত্রটা ফাইনালি প্রমাণ হয়েছে সেটা জানা চাই। আর এটা যদি জানতে পারো তাহলে পরীক্ষায় কোনো সমস্যা নাই, কারণ পরীক্ষায় শুধু ফর্মুলাটা মুখস্থ করে উত্তর লিখে দিয়ে আসতে পারবা। তাহলে আসো তোমাদেরকে দেখাই, যে টেকনিকটা দেখাই, দেখো সেটা হচ্ছে কি, খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। এই যে কোন একটা দণ্ড, আমরা আর আগের মতো পড়বো না, আমরা আমাদের মতো পড়বো। এবার
ওটা তো বইয়ের মতো ফর্মালিটিস মেনটেন করছি। নো ফর্মালিটি, আমরা আমাদের নীতিতে আসবো। আসো, নো ফর্মালিটি মডুলাসের নীতি আসো। সেটা হচ্ছে কি ভাই, যদি সরু সুষম দণ্ড থাকে ওই দণ্ডের ভর মনে করেন এম। এবার দেখবো সোজা ভাই, ওই দণ্ডের টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে এল। ওকে ভাইয়া, যদি সেন্টার দিয়ে যদি কোনো একটা অক্ষ থাকে ওই অক্ষের জন্য জড়তার ভ্রামক 1/12 ml²। মুখস্থ ভাই, আমরা এটা মুখস্থ করে বলবো, শেষ। এবার তোমার বইতে তুমি দেখবা এই যে অক্ষটা না, তার এক পাশ এটা হচ্ছে কেন্দ্রগামী। তোমার বইতে দেখবা প্রমাণ করে দিছে আই সমান হচ্ছে 1/3 ml²। এখন তুমি বলবো ভাই এটাও মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ করতে হবে, তবে আমরা এবার মুখস্থ করব না। কি করব দেখো। আচ্ছা, আমরা যদি আমাদের টেকনিকে আগাই, এই দণ্ডের জন্য এটাকে আইজি বলা যায় কিনা, মানে একবারে সেন্টার ভর কেন্দ্র। এটা কিন্তু সুষম দণ্ড, সুষম দণ্ডের মধ্যবিন্দুটাই কিন্তু তার ভর কেন্দ্র। তাহলে আইজি ইকুয়ালস টু 1/12 ml² বলা যাবে কিনা? যাবে না? অবশ্যই যাবে। আইজি যদি জানি, আমি এটা বের করতে চাচ্ছি না, এটার জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু, ভালো করে খেয়াল করো, সেন্টারে যেটা আছে সেটা জানি, আইজি প্লাস ভর ইন্টু দূরত্ব স্কোয়ার। আইজি সমান কত? 1/12 ml², 1/12 ml² প্লাস এই দণ্ডটার ভর কত? এম। এবার এখান থেকে এই দূরত্ব কত ভাই? টোটালটা যদি এল হয় এটা হচ্ছে l/2। এই যে এইসের জায়গায় বসাও l/2 হোল স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো 1/12 ml² প্লাস 1/4 ml²। এবার তুমি দুইটাকে যোগ করো, আনসার পাবা হচ্ছে 1/3 ml²। বিলিভ মি, এটাই আমার আনসার। তোমার বইতে দেখবা এটাও ঠিক সেম প্রসেস ইন্টিগ্রেশন দিয়ে প্রমাণ করছে। কোনো দরকার নাই, জাস্ট সেন্টারেরটা 1/12 ml², এক পাশে দেখলে 1/3 ml²। এটার বেশি আমার জানার দরকার নেই। এবার বলবে চক্রগতির ব্যাসার্ধ বের করো। পারবো না কেন? চক্রগতির ব্যাসার্ধ আই, আমাদের চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়ালস টু √i/m। তাহলে √i এর মান কত? 1/12 ml² m। m কাটাকাটি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো l/√12। এটা বের করতে বললো ভাই, কে ইকুয়ালস টু হচ্ছে √i/m। তাহলে i এর মান কত? 1/3 ml² m কাটাকাটি, রুট দিলাম l/√3। চক্রবর্তী ব্যাসার্ধ বের হয়ে গেছে তো। এবার তোমাদের কাছে কঠিন লাগতেছে কিনা বলো? সহজ না বিষয়গুলো? একেবারে সহজ। এই টেকনিকে পড়লে আরো একটা সুবিধা আছে, তোমার বইতে শুধুমাত্র এটা আর এটা পাবা, মানে দুইটাই ইন্টিগ্রেশন দিয়ে প্রমাণ করছে। এবার পরীক্ষায় আমি তোমাকে একটাও দিলাম না, পরীক্ষায় তোমার আমি একটাও দিলাম না, পরীক্ষায় একটাও দিলাম না। পরীক্ষায় কি দিলাম দেখো, পরীক্ষায় ভালো করে খেয়াল করো, পরীক্ষায় আমি তোমাকে কি দিলাম দেখো। পরীক্ষায় তোমাকে আমি একটা ম্যাথ দিয়ে দিলাম, সেই ম্যাথটা কি ভালো করে খেয়াল করো। পরীক্ষায় তোমাকে আমি ম্যাথ দিলাম হচ্ছে এটা, এখানে একটা দণ্ড দেওয়া আছে, বলে দিলাম এই দণ্ডের ভর হচ্ছে 3 কেজি, এই দণ্ডের ভর হচ্ছে 3 কেজি। এই দণ্ডের টোটাল যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে 10 মিটার। আমি আমার মতো করে মান দিচ্ছি। এবার তোমাকে বললাম ভালো করে খেয়াল করো, এই দণ্ডের যে এই প্রান্তটা আছে না, এই প্রান্ত থেকে 2 মিটার ভিতরে, ভালো করে খেয়াল করো, এই প্রান্ত থেকে 2 মিটার ভিতরে একটা অক্ষ আছে, এই যে এই অক্ষটা। প্রশ্ন করলাম এই অক্ষের সাপেক্ষে দণ্ডের জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ। বাইরে যারা পড়ে তারা বলবে ভাই এটা পারি না। কেন পারি না? ভাই আমাদের বইতে আছে সেন্টারে যদি থাকে তার জন্য সূত্র আছে, এক পাশে যদি থাকে তার জন্য সূত্র আছে, এখানে কোথাও থাকলে তার জন্য সূত্র নাই। আমি বলবো দূর সাই, কে বলছে সূত্র নাই? সমান্তর লক্ষ্যপদ্ধতি এমনি এমনি পড়ছি। এই যে দেখো, তাহলে আমার প্রথম কাজ ভাইয়া এটাকে ধরে নিব হচ্ছে আইজি। তাহলে আইজি ইকুয়ালস টু 1/12 ml²। তাহলে ভাইয়া 1/12 m মান হচ্ছে 3, l মান হচ্ছে 10 স্কোয়ার।
এর মানে 100, এর মানে আমরা বলতে পারি হচ্ছে এখানে কাটা হলে 3 4 12 আর 4 25 100, এর মানে 25। তো জড়তার বামকের একক কি? কেজি মিটার স্কোয়ার, কারণ ভর ইন্টু দূরত্ব স্কোয়ার, এটা হচ্ছে আইজি এর মান। আইজি শেষ। এই অক্ষের জড়তার বামক তুমি ধরে নিলে আই, আই সমান হচ্ছে আইজি প্লাস এম এইচ স্কোয়ার। আইজির মান কত? 25 প্লাস এম এর মান কত? 3 ইন্টু দূরত্ব কত? ভাই দূরত্ব বলতে বোঝায় সেন্টার থেকে দূরত্ব, ভর কেন্দ্র থেকে দূরত্ব। তো তোমার পুরা দণ্ডের দূরত্ব হচ্ছে 10 মিটার। পুরা দণ্ড যদি 10 মিটার হয়, এটা নিশ্চয়ই 5 মিটার। 5 মিটারের মধ্যে এটা যদি 2 মিটার হয়, এটা নিশ্চয়ই 3 মিটার। তাহলে আমার এটা হচ্ছে কত মিটার? 3 মিটার। তাহলে এইচ এর মান কত? তোমরাই বলো, তোমরাই বলো কমেন্টে দেখি এইচ এর মান এখানে কত? কত? অবশ্যই 3 মিটার। তাহলে 3 স্কোয়ার। তাহলে আমরা এখানে বলবো 25 প্লাস 3 ইন্টু 9, 3 নং 27, 25 প্লাস 27 সমান 52 কেজি মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার আনসার। বলো বুঝছি কিনা? ম্যাথ এভাবেই আসবে, এভাবে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে ম্যাথ করে ফেলবো, এটাই হচ্ছে আমাদের কাজ। এবার বলো বুঝছি কিনা? আজকে এতটুকু পর্যন্তই। আগামী ক্লাসে আরও করাবো, ইন্টিগ্রেশনের সাহায্যে প্রমাণ আর করাবো না, করবো না। আমরা শুধু টেকনিক্যালি পড়বো। এই কনসেপ্টটা হচ্ছে এখানে এত বেশি সূত্র, অনেকগুলো সূত্র ডিফারেন্ট, সবাই ভুল করে। ওই জন্য আমরা এই যে সমান্তরাল আর লম্ব উপপাদ্য তো শিখছি, এদের রস কষ বের করে ফেলবো। তাইলে নতুন সূত্রগুলো আমাদের শেখা কষ্ট হবে না। আবার পরীক্ষায় সৃজনশীলের প্রশ্ন যদি উল্টাইয়া দেয়, তাও আমাদের কোনো ঝামেলা হবে না, কারণ সমান্তরাল আর লম্ব উপপাদ্য আমরা জানি, অ্যাপ্লাই করতেও জানি। এবং আজকে পুরো ক্লাসের সফল অংশ হচ্ছে লাস্টের এই জিনিসটাই, মানে আসলে আমরা আজকে পুরো ক্লাসে লাস্টের এই জিনিসটাই শিখছি। বাকি অংশটা হচ্ছে হুদেই আমরা পেঁচাইছি, প্রমাণ করছি, ওটার কোনো প্রয়োজন নাই। তবে কারণ তোমরা ঠিকই আমাকে বলতে ভাই এটা কোত্থেকে আসছে, এখন মুখ বন্ধ করে দিছি। আর ভুলেও আগামী দিন প্রশ্ন করো ভাই ওটা কোত্থেকে আসছে, এই প্রশ্ন কারো মুখ দিয়ে আশা করি বের হবে না। আচ্ছা, আজমান চৌধুরী বলতেছে ভাইয়া আরেকবার বুঝাই দেন। ওকে, বুঝিয়ে দিলাম, নো প্রবলেম। আচ্ছা দেখো, কোন একটা দণ্ড, এই দণ্ডের তোমাকে জাস্ট সেন্টার, যেটা সেন্টারটা মুখস্থ রাখতে হবে। এটা অনলি দণ্ডের জন্য। সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক 1/12 ml স্কয়ার, যেখানে m হচ্ছে দণ্ডের বর, l হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য। এটা আমরা মুখস্থ জানি, এবং এটা হচ্ছে সেন্টার। এখন আমরা সমান্তরাল অক্ষে উপপাদ্যে বলছিলাম, যদি তুমি ভর কেন্দ্রটা জানো তাহলে তার সমান্তরাল যে কোনোটা তুমি বের করতে পারবা। বের করার নিয়ম কি? এই যে ভর কেন্দ্রের সমান্তরাল কোনো একটা অক্ষের জন্য জড়তার ভ্রামক সমান হচ্ছে ভর কেন্দ্রের টা প্লাস এই বস্তুর ভর ইন্টু সেন্টার থেকে দূরত্ব স্কোয়ার। এবার হচ্ছে সেন্টার থেকে এই অক্ষরটা দূরত্ব কত? এটাকে আমরা বলি এইচ স্কোয়ার। তো আমরা এখানে তো 1/12 ml স্কোয়ার দিয়ে এটা বের করে ফেললাম সেন্টারেরটা। এটাকে আমরা বলতেছি আইজি, কারণ এটা সেন্টার দিয়ে গেছে মানে ভর কেন্দ্র দিয়ে গেছে। তাহলে ভর কেন্দ্রেরটা আমরা জানি। এরপরে এম এইচ স্কোয়ার, এম মানে হচ্ছে ভর, 3 কেজি বলা আছে। আর এইচ মানে কি? এইচ মানে হচ্ছে কেন্দ্রেরটা, মানে ভর কেন্দ্রেরটা, এবং ওই ভর কেন্দ্র থেকে যে অক্ষটা বের করব, দুইটা অক্ষের লম্ব দূরত্ব। এই অক্ষ লম্ব দূরত্ব, এই অক্ষ লম্ব দূরত্ব, এটা হচ্ছে এটা। তো তোমাকে আগে তারা বলে দিছে হচ্ছে এক পাশ থেকে 2 মিটার ভিতরে, এই পাশ থেকে 2 মিটার ভিতরে মানে কি সেন্টার থেকে 3 মিটার বাইরে। কেমনে বুঝছি? বলে দিছে এল এর মান 10, এর মানে পুরো দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার, তাহলে অর্ধেক 5 মিটার। অর্ধেক যদি 5 মিটার হয়, তার মধ্যে এটা যদি 2 মিটার হয়, এটা নিচ্ছে 3 মিটার, এর মানে সেন্টার থেকে দূরত্ব হচ্ছে 3 মিটার, এর মান হচ্ছে 3। শেষ বসাইলাম, আনসার বের হয়ে গেল। এইভাবে আমাদের ম্যাথ করতে হবে, এগুলো হচ্ছে ম্যাথ। আশা করি এতটুকু বুঝতে পারছো। বলো এবার কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? বুঝছি না আমরা? ওকে, যাক, তাহলে আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের আজকে এতটুকু পর্যন্ত। এটা মোর দেন এনাফ। এটা একটু খুব ভালো করে পড়ে ফেলবা। আগামী ক্লাসে আমরা আরও বিভিন্ন শেপ, এটা তো আজকে শুধুমাত্র দণ্ড দেখাইলাম, আরও বিভিন্ন শেপের জন্য কি হবে সবগুলো আমি একসাথে করে শেষ করাই দিব। হ্যাঁ, ওই ক্লাসের জন্য আজকের বেসিক মাস্ট লাগবে। বিশেষ করে সমান্তরাল আর লম্ব উপপাদ্য, এই দুইটা তো লাগবেই। এই দুইটার যে কত কৃতিত্ব তুমি বুঝতে পারবা না। তোমার এই কনসেপ্ট পুরোটা পড়ার পর এরপর যখন বই দেখবা, বইতে দেখবা যে ইন্টিগ্রেশন করে উড়ে ফেলছে,
তখন আমার কনসেপ্টটা যখন তোমার খাতায় নোট থাকবে, তখন তুমি ঘুম থেকে উঠে তাকে বলবা আই লাভ ইউ, বারবার বলতে ইচ্ছে করবে আই লাভ ইউ। কেন? কারণ এরা না থাকলে তোমার জীবন ধ্বংস হয়ে যেত। এই কারণে সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং লম্ব অক্ষ উপপাদ্য খুব বেশি ইম্পর্টেন্ট, মনের ভিতর গেঁথে রাখতে হবে, মাথার ভিতর লিখে রাখতে হবে। তাইলে আমাদের এই জিনিসগুলো আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। একজন বললো ভাইয়া ভ্রামক আর টর্কের মধ্যে সম্পর্ক জানতে চাচ্ছি। আমি কি এখনো টর্ক পড়াইছি? তোমার আমি কেমনে পার্থক্য বলবো বলো তো? আমরা সিকোয়েন্সিয়ালি যখন আসবো তখন আমরা আস্তে আস্তে পাবো। ওকে, আজকে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।